আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে, আমারও আছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো ঘোষণাই দিছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না। তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি। এরা না বললে আবার বিএনপি ওয়ালারা বলবে আমি নির্বাচন পিছাইতে চাই। তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি এক সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে। এডিটর সাহেব এনার দেখা দেন, নাহলে ব্যাক ফাপড় নিতেছি। উনি আশায় আছেন একটা ভালো নির্বাচন দিতে পারবেন, দিতে পারলে ভালো, তবে আমি খুব ভরসা পাইতেছি না। তবে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে, আমি আগেই বলে রাখতেছি। দেখেছেন? আর আল্লাহর কি কাম, এটা নতুন জরিপ আসিছে। আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি। 12% মানুষ বিএনপিকে ভোট দিবি বলিছে, 10.4% মানুষ জামাতে ইসলামীকে ভোট দিবে বলিছে, মানে 10.5% মানুষ। 7.3% মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলিছে, এবং 2.8% মানুষ, মানে প্রায় 3%-এর মতো মানুষ এনসিপিকে ভোট দিবে। তবে কাকে ভোট দিবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি 48%-এর বেশি মানুষ। অন্যদিকে জরিপে কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি 14.4% মানুষ। এটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর একটা জরিপ। 8 মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হয়েছিল এবং এরাই এই স্টাডিটা করছিল। সেখানে 16.30% মানুষ বিএনপিকে ভোট দিতে চাইছিল। এইটা স্যার গতবার আর এইবারেরটা একটু পাশাপাশি দেখেন, তাহলে বুঝবে যে কেমন কমিছে। 11.30% মানুষ জামাতকে ভোট দিতে চাইছিল এবং 2% মানুষ এনসিপিকে ভোট দিতে চাইছিল। তার মানে জরিপ অনুযায়ী 8 মাস পরে বিএনপি এবং জামাতের ভোট কমছে, এনসিপির সামান্য কিছু বাড়িছে। তবে 62% মানুষ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না, তাই না? কারণ তারা হয় বলতে রাজি হয়নি, অথবা তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। এরা এই 1 বছরে তাদের উপর থেকে আগের সমর্থন হারা সরাই ফেলছে, আরো ফেলবে। বিএনপির জনসমর্থন, দলের জনসমর্থন 26.32% কমিছে। হে প্রভু হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী, ইয়া ক্যা হুয়া। এডিটর সাহেব হে অরিজিনালটা শুনে দেন একটু। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव से पानी आ गया, गामछा भी खुल गया मेरा, लगती ये देखिए। হ্যাঁ, ছাত্র ইনস্টিটিউট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং এর হোয়াটসঅ্যাপ শাখার গলা পর্যন্ত পানি আগা। বিএনপিকে জিততে পারবে, তারা মনে করতেছে পারবে, কারণ আওয়ামী লীগের এই 7.3% ভোট তারা নিবে। কিভাবে তারা নিবে, কৌশল কি, আসেন সেটা একটু বুঝে দেখি। তারা তাদের নেতাদের একটা অংশকে মুজিব, ধানমন্ডি, 32 নম্বর আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আওয়ামী লীগের যে বয়ান সেটা ফেরি করার কাজে নামাই দিছে। আমরা জানি এই যে শেখ রুমিনুর রহমান, ফজা পাগলা, হাবিবুর রহমান হাবিব, এরা তো কেন্দ্রীয় পর্যায়ে, এমনকি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের ভোটার, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে তারা একই বয়ান ফেরি করিচ্ছে। শুনেন, এটা বগুড়ার শাহ আলম সাহেব করছে। কিন্তু সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। অথচ আজকে যারা বেহেশতের টিকিট দিতে চায়, জামাতের মধ্যে একটি নতুন সংগঠন করেছে হিন্দু জামাত, এটা কখনো সম্ভব? তারা এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে 3 দিনের ভূমি আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্ব করে একটি রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দল, সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে, যেটা রাজনৈতিক ভাবে সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি বিএনপির একজন কর্মী হিসেবে মনে করি না। এই বাংলাদেশের ইতিহাস দেখতে গেলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিখতে হবে। এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করতে গেলে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগের তৎকালীন সভাপতি শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করা যাবে না। এই 2 নেতাকে অস্বীকার করে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলে, তো তাতে হয়তো এই 7%-এর 4-5% ভোট পাইতেও পারে, কিন্তু এটা পাইতে গিয়া আরো 8-10% নিজস্ব ভোট সে হারাবে। তাহলে আসলে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে? আপনারা বুঝতে পারতেছেন যে যারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে এবং যারা বলতে চায়নি, তারাই আসলে ঠিক করবে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। তো যাই হোক, এইটা আলোচনাটা বিস্তারিত আসার আগে বিএনপি দলটা কিভাবে ফাংশন করে সেটা একটু বুঝাই। তাইলে এই যে কেন
এই রুমিনুর রহমানরা এই কাজ করে এটা বুঝতে পারবেন, এবং কিভাবে তারেক রহমানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত হয় দলের মধ্যে এটা বুঝতে পারবেন। আর এই পদ্ধতিটা বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা। আমি এটা বিএনপির সাথে কাজ করতে করতে গিয়ে আবিষ্কার করেছি। আসেন দেখি এটা কেমন। বিএনপিতে দুইটা কাজ করে। এক, সোশ্যাল কনফ্লিক্ট, যেটা সমাজে যে দ্বন্দ্বটা আছে সেটাকে ইন্টারনালাইজ করে ফেলে, মানে সেটা নিজের ভিতরে ঢুকে ফেলে, দলের ভিতরে ঢুকে ফেলে। মানে ধরেন সমাজে আওয়ামী লীগের রাজনীতি চলবে কিনা, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, তো সেটাকে সে দলের মধ্যে নিয়ে ফেলে। আওয়ামী লীগের রাজনীতি করা উচিত এমন একটা দল তৈরি করে নিজের দলের মধ্যে এই মত প্রচার করবে, আর তার বিপরীতে আরেকটা দল তৈরি করে যারা ভিন্ন মত প্রচার করবে। এটি হইতেছে এক্সটার্নাল কনফ্লিক্টকে ইন্টারনালাইজ করা। কি সুবিধা পায় এতে? সে মনে করে যে এক্সটার্নাল যে কনফ্লিক্ট এটা তো ম্যানেজ করা ডিফিকাল্ট, এক্সটার্নাল কনফ্লিক্টকে আমি যদি ইন্টারনাল করে ফেলি সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো ইজিলি, কারণ আমি তো নেতা, আমার কথা দুই পক্ষই শুনবে। তো আমি এই আলোচনাটা দলের মধ্যে থেকে করব এবং আমি এটাকে নিয়ন্ত্রণ করব। বুঝতে পারছেন? মানে সমাজের যে বিতর্ক সেটা আমি নিজের দলের ভেতরের একটা ইন্টারনাল বিতর্ক করে ফেলবো। দলের ভেতরে যদি আমি ইন্টারনাল, সমাজ তো আমার কথা শুনে না, তো দলের ভেতরে যদি আমি ইন্টারনাল কনফ্লিক্টটা নিয়ে আসি তাহলে দলের লোক সবগুলো আমার কথা শুনতে বাধ্য হবে। আর একটা বিষয় হইতেছে যে এরা একজনকে আরেকজনের পিছনে লাগিয়ে দেয়। এই যে কনফ্লিক্টটা দলের ভেতরে নাই সেটা তৈরি করে। আমাকে এই যে ওয়াহিদুজ্জামান অ্যাপোলো একদিন বলে ফোন মেরা যে বিএনপির অনেক লোক বলে যে আপনি রয়ের এজেন্ট। হ্যাঁ, তার মানে কি বুঝেছেন? তো তার মানে এটাই যে শুনে হয় আমি বিব্রত হব বা সংকুচিত হব বা ভয় পাবো, এবং আমি একটা আশ্রয় খুঁজবো, আমাকে এমন একটা মহাশক্তির কাছে পাঠাবে যে আমাকে আশ্রয় দেবে, অথবা সেই আশ্রয় দেবে। তার মানে বুঝেছেন তো? বা সেই বলবে আরে ব্যাপার না, আমি দেখতেছি, আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ, তো সে তার দলের লোকদের উপর আনুগত্যটা কেনে, তারা এটা চাপে ফেলা, ভয় দেখায়, আনুগত্য আদায় করে। এটা বিএনপির কৌশল। যাই হোক, এই যে এক্সটার্নাল কনফ্লিক্টটাকে ইন্টারনালাইজ করে ফেলা, এটা তার নির্বাচনে আওয়ামী লীগের ভোট টানার একটা কৌশল। তো যাই হোক, এখন এই যে নির্বাচনী জরিপ, এটার প্র্যাকটিক্যাল ফলাফলটা কি? প্রথম ফল হইতেছে বিএনপি আগামী সরকার গঠন করতে পারছে কিনা এটা বিরাট সন্দেহের মধ্যে পড়ে গেল। ধরেন এনসিপি আর জামাত ঐক্য হইল, ওইদিকে বিএনপি নিজের ভোটের সাথে আওয়ামী লীগের ভোট আর জাপার ভোট মিলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হইল, তাও কি বিএনপি বা এনসিপি জামাত ক্ষমতা আসতে পারতেছে? না, পারতেছে না। কারণ 62.5% মানুষ জামাত, বিএনপি, এনসিপি কাউরেই, এই 62.5%-এর ভয়েস হয়ে উঠতে পারবে যারা, তারাই আগামী সরকার তৈরি করবে। তাইলে কিভাবে এটা গড়ে উঠবে? বাংলাদেশ একটা রাজনৈতিক ফ্রন্ট গড়ে উঠবে। প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। এই 62% মানুষের একটা ফ্রন্ট গড়ে উঠবে। এই মানুষকে ভয়েস দিতে হবে। এই ফ্রন্ট দেশের নির্বাচনে জিতে আসবে। কিভাবে? ধরেন কয়েকটা ব্রড ইস্যুতে যদি একটা ঐক্য হয়। 1 নাম্বার, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান হবে। 2 নাম্বার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা এবং আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে। 3 নাম্বার, আওয়ামী ফ্যাসিবাদের চিরস্থায়ী অবসান ঘটাইতে হবে। 4 নাম্বার, একটা ইনসাফ ও সাম্যের বাংলাদেশ বানাইতে হবে। তো এই ইস্যু নিয়ে যদি ফ্রন্ট হয় তাহলে এই 62% সেই ফ্রন্টের সাপোর্টার হয়ে যাবে। এন্ড কইতে পারেন এমন কোন ফিগার আছে যে এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারবে? আছে, অনেকেই আছে। আমি আজ একজনের নাম বলবো, মাহমুদুর রহমান। উনি এই ফ্রন্টের নেতৃত্ব যদি দেন সবাই ওনার পাশে এসে দাঁড়াবে। ইলিয়াস, কনক, পিনাকির কথা বাদই দেন, এরা মাহমুদ ভাই আওয়াজ দিলে ঝাঁপে পড়বি। এর বাইরে হেফাজত, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, এবি পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এরা সবাই এসে দাঁড়াবে। এটাই হয়ে উঠবে রাজনীতির মেইন স্ট্রিম। এনসিপি আর জামাতের কোনো অপশন থাকবে না এই ফ্রন্টে জয়েন না কইরা। বিএনপিও আসতে পারে এই ফ্রন্টে, স্বাগত জানাই আমরা। এই ইস্যুতে ঐক্য হইলে ওয়াই নট, কিন্তু সিট দিব মাইনা নিতে হবে। এই ফ্রন্ট মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া না, কিন্তু বিএনপির বিরোধিতা করাও না, বরং অ্যান্টি ফ্যাসিস্ট, অ্যান্টি ইন্ডিয়া সমস্ত শক্তিকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা। আমি তো চাই বিএনপির আলতাফ হোসেন চৌধুরী ভাই উনি জিতে আসেন, ইয়াংদের মধ্যে শহীদুদ্দিন চৌধুরী এনে জিতে আসুক, আমি এটা চাই। কিন্তু রুমিন ফারহানা হারুক, হাবিবুর রহমান হাবিব হারুক, ফজা পাগলা হারুক। আমি যদি ইলেকশনের আগে দেশে যেতে পারি, আমি আলতাফ ভাইয়ের এলাকায় গিয়ে ক্যাম্পেইন করে দিয়ে আসবো, যেন উনি যেতে ধানের শীষের ক্যাম্পেইন করে দিয়ে আসবো। আমার ক্যাম্পেইনের দরকার নাই ওনার জেতার জন্য, উনি এমনি জিতবেন, কিন্তু আমি যাব আমার নিজের মনের শান্তির জন্য যাব, যে আমি আলতাফ ভাইয়ের ইলেকশনে কিছু কাজ করেছিলাম। তো এই যে ফ্রন্ট, এর ফ্রন্টের সুবিধা কি হবে?
এই ফ্রন্টের রাজনৈতিক দলের মাতবরি থাকবে না। রাজনৈতিক দলগুলোকে কিন্তু দেশের মানুষ পছন্দ করে না, বিশ্বাসও করে না। সেজন্য রাজনৈতিক দল অ্যান্টি হাসিনা লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেনি। এটা মাইনে নিতে হবে সবাইকে। এই ফ্রন্ট 2024-এর বিপ্লব যারা করছে সেই রকম একটা জনগণের ফ্রন্ট হইয়া উঠবে। রাজনৈতিক দল যা খুশি তাই করতে পারবে না। এনসিপির বালখিল্যতা, জামাতের রাজনৈতিক ভুল, অন্য ছোট দলের ন্যাশনাল ইম্প্যাক্ট তৈরি করার অক্ষমতা সব দূর হয়ে যাবে। এক নতুন আশায় দেশবাসী বুক বাঁধবে, সারা দেশে এক নতুন আশার সঞ্চার হবে। আমরা কলা গাছ যদি দাঁড় করাই দিই, বেশিরভাগ আসনে তারা জিতে আসবে। আমরা বিএনপির ট্রু ন্যাশনালিস্ট নেতাদের আসনে কোনো প্রার্থী দেব না। আমাদের মার্কা হবে বাম্বু। বাম্বুর দাবরা নিতে দেশকে আবার সঠিক রাস্তায় নিয়ে আসবো। এই 62% থেকে বাংলাদেশের আগামীর রাজনীতি উত্থিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, মাহমুদ ভাই কি রাজনীতিতে এভাবে আসতে রাজি হবেন? না, হবেন না। ওনারা যারা চেনেন তারা জানেন উনি হবেন না। এই ভিডিও দেখার পরে উনি আমার ফোন দিয়ে ঝাড়ি দিবেন, বলবেন এসব কি পাগলামি শুরু করিস, আমি আমার দেশ নিয়ে আসছি, আমার বয়স হয়েছে। তো যাই হোক, উনি যাই বলুক। সক্রেটিস বলছিলেন সেই নেতাই শ্রেষ্ঠ নেতা যে অনিচ্ছুক নেতা। মাহমুদ ভাই অনিচ্ছুক নেতা, তাই উনার বাংলাদেশের সেরা নেতা হওয়া সম্ভব। এইটারে বলে সিনাটাস আর্কিটাইপ। কঠিন লাগিচ্ছে হ্যাঁ কথাটা শুনে, টাইমটা শুনে, কিন্তু এটা খুব মজার ইতিহাস আছে। আসেন শুনি। উনার নাম ছিল লুসিয়াস কুইন্টিয়াস সিনসিনাটাস। 458 খ্রিস্টপূর্বাব্দে একজন রোমান সম্রাট ছিলেন তিনি। এই গল্পটা শুরু হয় একটা গভীর সংকট দিয়ে। রোমান সেনাবাহিনী কনসাল মিনুসিয়াসের অধীনে প্রতিবেশী উপজাতি ইকুইদের দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ে এবং ধ্বংসের মুখোমুখি হয়। রোম শহর আতঙ্কিত হইয়া যায়। এই চরম মুহূর্তে সিনেট মরিয়া হইয়া, উনি প্রাক্তন সেনাপতি ছিলেন সিনসিনাটাস, ওনাকে সম্রাট হিসাবে নিয়োগের পক্ষে ভোট দেয়। উনি তখন অবসর জীবনযাপন করেছিলেন এবং কৃষিকাজ করেছিলেন। সিনেটের একটা প্রতিনিধি দল তার ছোট খামারে পৌঁছায়, সেখানে তাকে তার জমিতে লাঙল চাষ করতেছে দেখে। দেশের ডাকে সাড়া দিয়ে সিনসিনাটাস একটা নতুন সেনাবাহিনী গঠন করে এবং অসাধারণ সামরিক অভিযানে একদিনের মধ্যে ইকুইদেরকে পরাজিত কইরা অবরুদ্ধ রোমান বাহিনীকে উদ্ধার করে রোম শহরকে রক্ষা করে। 6 মাসের জন্য ওনাকে সম্রাট বানানো হয়েছিল, কিন্তু 15 দিন বা 16 দিন পরে উনি ক্ষমতা চাইরা আবার চলে যান, ওনার ক্ষেতের মাঠে চলে যান কৃষিকাজ করতে। জর্জ ওয়াশিংটনের হিস্ট্রিও কিন্তু এইরকম। উনিও কৃষিকাজ করতে চলে গেছিলেন, ওনাকে ধৈর্য এনে প্রেসিডেন্ট বানানো হয়েছে। জিন্না 1930 সালে হতাশ হয়ে কংগ্রেস রাজনীতি ছেড়ে দিয়ে লন্ডনে যে ওকালতি প্র্যাকটিস করেছিলেন, প্রচুর ভালো প্র্যাকটিস করেছিলেন, কিন্তু খুব প্রসার হয়েছিল, জমজমাট প্র্যাকটিস, বিলাসবহুল জীবন ছিল। ওনারা ধৈর্য এনে মুসলিম লীগের নেতা বানানো হয়েছে, আর ভারতবর্ষের ইতিহাস বদলাই গেছে। এই যে আমাদের হাসান সৈয়দ সোহরাওয়ার্দী, তারও কিন্তু এরকম কাহিনী আছে। উনার বোন বেগম শায়েস্তা ইকরামুল্লাহ সোহরাওয়ার্দীর লেখা জীবনীতে আছে। 1933 সালে সোহরাওয়ার্দী সিদ্ধান্ত নিল আর রাজনীতি করবেন না। ট্রেনে করে ভাইয়ের সাথে বোম্বে থেকে কলকাতা ফিরতেছিলেন। প্রোগ্রাম ছিল স্টেশনে নেমে বাসায় ফিরে রেস্ট নেবেন এবং ঘর সংসার করবেন। তো ওনার বড় ভাই ওনাকে ট্রেনে প্রতিজ্ঞা করেছে আর কখনো রাজনীতি করবা না। উনিও বলছেন আর করবো না ভাই। তো যাই হোক, হাওড়া স্টেশনে নামার সাথে হাজার হাজার মানুষ ওনাকে ঘিরে ধরে আল্লাহু আকবর, সোহরাওয়ার্দী জিন্দাবাদ স্লোগান দেওয়া শুরু করে। ওনার মাথায় নিয়ে মিছিল করা শুরু করে। কাম শেষ, উনি রাজনীতিতে স্থায়ী হয়ে যান। ইতিহাস বদলে যায়। আমার উপরে ছাইরা দেন। দেশের মানুষ যদি তৈরি থাকে তাহলে মাহমুদ ভাই আসবেন এই দায়িত্ব পালন করতে। আর কারা থাকবেন না আমার কইলাম না, কইলে এখনই লাভ দিয়ে উঠবেন। আমি বলছিলাম অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, সেই ঘটনার জন্য তৈরি হন। আমরা ইতিহাস সৃষ্টি করব অচিরেই। বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। 62% মানুষের নীরবতা, এটাই আসল শক্তি, এটাই আগামী সিদ্ধান্ত গ্রহণকারী হাত। তারা কারো অন্ধ অনুসারী না, বরং তারা খুঁজতেছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে থাকবে আত্মমর্যাদা, সার্বভৌমত্ব, ইনসাফ আর সাম্যের নিশ্চয়তা। ইতিহাসে আমরা বারবার দেখছি, যখন জাতি প্রস্তুত তখন নেতার আগমন অনিবার্য হয়ে যায়। সিনসিনাটাসের মতো, জর্জ ওয়াশিংটনের মতো, জিন্নার মতো, সোহরাওয়ার্দীর মতো। সেই নেতা হয়তো এখনো মাঠে নাই, কিন্তু মুহূর্তে আসলেই ইতিহাসের পাতা থেকে উঠে আসবেন তিনি। আমাদের করণীয় একটাই, নিজেদের প্রস্তুত করা, মানুষের মনে আশার শিখা জ্বালায় রাখা এবং সেই 62% মানুষকে এক কণ্ঠে, এক পতাকার নিচে, এক স্বপ্নে ঐক্যবদ্ধ করা। এটাই হবে বাংলাদেশের নতুন ভোর, নতুন সূর্যোদয়। এটাই হবে সেই মুহূর্ত যখন আমরা ইতিহাসের বইয়ে নিজেদের নাম লিখব, শুধু দর্শক হিসেবে না, বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে, রাজনৈতিক এজেন্সি হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে। তৈরি হন, সময় আসছে আবারও 2024-এর মতো। ইতিহাস ডাক দিচ্ছে নতুন ইতিহাস লেখার। সেই ইতিহাস আমরা লিখব একসাথে। ইনকিলাব জিন্দাবাদ।